যাস না অমল, যাস না, ফিরে আয় প্লিজ, ফিরে আয়, আমার ভুল হয়ে গেছে, ফিরে আয় ভাই। নমস্কার, আমি অমিত। গল্প হলো সত্যিতে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের গল্প পাঠিয়েছেন তমলুকের রাজীব। তার দাদার সঙ্গে ঘটা একটি ঘটনা তিনি আমাদের লিখে পাঠান। প্রথমে গল্পটা পড়ে আমিও বিশ্বাস করতে পারিনি যে এমনটাও হতে পারে। আপনারাও শুনে দেখুন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বন্ধু চলো। রাজীব লিখেছেন, আমার দাদা ছোট থেকেই একটু সিধে সাদা গোছে বন্ধু মহলে, তাই তার তেমন ডাকাডাকি নেই। স্কুলের ফার্স্ট বয় হয়েও দাদা ক্লাসের লাস্ট বেঞ্চে একা মুখ গুজে বসে থাকত। বাড়িতেও খুব একটা কথা ফুটত না ওর মুখে। শান্ত, বাধ্য, মুখচোরা, লাজুক ইত্যাদি নানা বিশ্লেষণ জুটেছিল ওর নামের আগে। ওর বন্ধু বলতে ছিলাম আমি, ওর থেকে 10 বছরের ছোট ভাই, আর অমলদা। দাদার পুরো অপোজিট অমলদা। কি করে যেন ওদের বন্ধুত্ব হলো কে জানে, কিন্তু যাকে বলে জিগরি দোস্ত, ওরা তাই ছিল। প্রত্যেক দিন বিকেলে দাদাকে টেনে তুলে ঘর থেকে বের করে সামনের মাঠে কিংবা গঙ্গার ঘাটের পাশের লাইব্রেরিতে নিয়ে যেত অমলদা। দাদা বই পড়ত আর অমলদা মুখে বই চাপা দিয়ে ঘুমোতো। আমার দাদা কোনো কিছুতেই অতি উৎসাহ কোনো দিনও ছিল না। ওর মুখ দেখে মনে হতো লাইব্রেরি যেতেও যেন ওকে ট্যাক্স দিতে হয়। কিন্তু আমার মনে আছে, হঠাৎ একদিন আমি খেয়াল করেছিলাম লাইব্রেরি যাওয়ার জন্যে দাদা হঠাৎ করে এক পায়ে খাড়া, ঠোঁটের কোণে আলগা হাসি। নিজে যেচে পড়েই অমলদাকে লাইব্রেরি নিয়ে যেতে শুরু করলো ও। ব্যাপারটা কি জানতে একদিন আমিও ওদের সঙ্গে লাইব্রেরি যাওয়ার বায়না জুড়লাম। দাদা কিছুতেই নেবে না আমায়, কিন্তু অমলদা সবটা ম্যানেজ করে দিল। আমরা বসলাম গিয়ে লাইব্রেরিতে। দাদা রাগি রাগি চোখে বইয়ের আড়াল থেকে আমায় দেখছে। কিছুক্ষণ পরে আমাদের টেবিলে এসে বসলেন এক তম্বি। তামাটে গায়ের রঙে এত উজ্জ্বলতা থাকতে পারে তখন আমার কিশোর চোখ জানত না। টানা চোখে যেন নদীর জল টলটল করছে, আর ওই হাসি দিয়ে যেন একটা যুদ্ধ থামিয়ে দিতে পারে ওই মেয়ে। টেবিলে বসি সে বলল, হাই অমল। অমলদা তখন ঝিমোচ্ছে। খুব উদাসীনভাবে মেয়েটিকে উত্তর দিল সে। অমনি মেয়েটি হাসি নেমে এলো, চুপচাপ বই খুলে পড়তে শুরু করল। এবার আমি দাদার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে যেন শরতের আকাশের মেঘ, চোখে মুখে হাজার আলোর রোশনাই। ঠোঁটের কোণে হাসি স্পষ্ট, বুঝতে অসুবিধা হলো না এই তম্বি দাদার ঘন ঘন লাইব্রেরিতে আসার কারণ। এরপর থেকে দাদার সঙ্গে আমিও নিয়মিত লাইব্রেরিতে যেতে শুরু করি, এর ওপর নজর রাখার জন্যে। দিন কয়েক গিয়ে যা বুঝলাম, ওই মেয়েটি অমলদাকে পছন্দ করে, আর আমার দাদা ওই মেয়েটিকে। মেয়েটি কিন্তু দাদার দিকে ফিরে তাকায়ও না। কিন্তু দাদার অনুভূতি তখন হরিণ শিশুর থেকেও বেশি চঞ্চল হয়ে উঠেছে। খেয়াল করলাম অমলদার প্রতি দাদার একটা হিংসা জন্মেছে। মুখচোরা মানুষের মনে হিংসা জমলে কতটা বিপজ্জনক হতে পারে সেটা বুঝেছিলাম 2 সপ্তাহ পরে। আগে বলি, আমরা যে লাইব্রেরিতে যেতাম সেখানে একটা রহস্য ছিল। দিনের বেলায় ওখানকার কয়েকটা আলমারির দরজা নাকি দিনের বেলায় কেউ খুলতেই পারে না। আলমারিতে না আছে তালা, না আছে ছিটকিনি, কিন্তু হাজার টেনে টুনেও সেই দরজা খোলা যায় না। আমিও বার কয়েক সেই চেষ্টা করেছিলাম। এসব নিয়ে লাইব্রেরিতে ভুতুরে বদনাম আছে। রাতের বেলা নাকি ওই আলমারিগুলো দরজা খুলে যায়, বেরিয়ে আসে কিছু অতিপ্রাকৃত জীব। হাতের কাছে মানুষ পেলেই ওই আলমারিতে ঢুকিয়ে নেয়। লাইব্রেরিয়ান যেদিন আমাদের এই গল্পটা বলেছিলেন, আমি লক্ষ্য করেছিলাম দাদার চোখ চকচক করছিল। কি করতে চাইছে দাদা?
সেদিন ছিল পূর্ণিমা। গোল রুটির মতো চাঁদ, জ্যোৎস্না ঠিকরে পড়ছে। আমি নিজের ঘরে জানলার পাশে বসেছিলাম। ঘড়িতে তখন 11:15। হঠাৎ দেখলাম দাদা আর অমলদা বাড়ি থেকে বেরোলো। এত রাতে ওরা কোথায় যাচ্ছে? আমিও পিছু নিলাম। গ্রামের রাস্তায় আলো তেমন ছিল না, ওরা আমায় দেখতে পেল না। ওরা লাইব্রেরির দিকেই হাঁটতে শুরু করল। কিন্তু এত রাতে লাইব্রেরি তো বন্ধ। দেখলাম অমলদা বলছে, দেখ, শুধু তুই বললি বলে লাইব্রেরিয়ানের পকেট থেকে চাবি ছেড়ে ডুপ্লিকেট বানিয়েছি, কিন্তু আমার না বেশ ভয় করছে। ওই ওই ভূতের গল্পটা যদি সত্যি হয়, চ চ চ ফিরে যাই। এবার দাদা বলল, দোষ, তুই এসব বিশ্বাস করিস নাকি? সায়েন্সের ছাত্র হয়ে চল চল, কিচ্ছু হবে না, আমি আছি তো। ওরা নকল চাবি দিয়ে লাইব্রেরির তালা খুলে ভিতরে ঢুকল। পিছন পিছন আমি। দাদার ভাবভঙ্গি আমার ঠিক ভালো ঠেকল না। লুকিয়ে ওদের দেখতে থাকলাম আমি। অমলদা কাপা গলায় বলল, ভাই ফিরে যাই, আমার ভয় করছে। দাদার গলায় তখন অদ্ভুত এক হাসি। বলল, দাঁড়া, আগে কাজটা শেষ করি। এই বলে হাতের টর্চটা দিয়ে সপাটে অমলদার মাথায় মারল দাদা। সঙ্গে বলল, তুই জানিস না আমি ওকে কত ভালোবাসি, তাহলে ও কেন তোকে ভালোবাসবে? হতভম্ব হয়ে অমলদা বলল, এসব তুই কি বলছিস? ওই মেয়েটা আমায় পছন্দ করলে আমার কি দোষ? আমি তো কখনো ওকে সেরকম কিছু বলিনি। দাদা তখন কিছু শুনতেই চায় না, এবার আরো জোরে অমলদার মাথায় মারল। দাদার এমন রূপ দেখে আমি যেন পাথর হয়ে গেছিলাম। দাদা অমলদাকে মেরে চলেছে। অমলদার কান, ঠোঁট, নাক দিয়ে রক্ত গড়াচ্ছে, কিন্তু অমলদা কিন্তু পাল্টা দাদাকে মারছে না, ওকে আটকানোরও চেষ্টা করছে না। বরং দেখলাম ও কাঁদছে, ফোপাতে ফোপাতে বলছে, শেষ পর্যন্ত একটা মেয়ের জন্য তুই আমাকে মেরে ফেলতে চাস? এত বছরের বন্ধু আমরা, ওই মেয়েটা তোর কাছে সব হলো। তবে বেশ, তুই যা চাস তাই হোক, তোর হাতেই মরি আজ। এসব শুনে দাদা সম্বিত ফিরছে দেখলাম। বাচ্চার মতো হা হা করে কাঁদছে। অমলদা এগিয়ে এসে দাদাকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় ওদের পিছনের আলমারিটা ক্যাচ ক্যাচ শব্দ খুলে গেল। হঠাৎ ধুলোর ঝড় উঠল। আলো আধারিতে দেখলাম আলেয়ার মতো কতগুলো ছায়ামূর্তি আলমারি থেকে বেরোচ্ছে। অমলদা ধাক্কা মেরে আমার দাদাকে ওই আলমারিগুলোর সামনে থেকে সরালো। নিজেকে দাঁড়ালো সামনে। সেদিন যা দেখেছিলাম, ভাবলাম আজও দুঃস্বপ্ন মনে হয়। দেখেছিলাম ওই ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে অমলদার শরীরের সব জীবনী শক্তি শুষে নিচ্ছে। আস্তে আস্তে ওর নিস্তেজ দেহটাকে আলমারির ভিতরে ঢুকিয়ে নিচ্ছে। একসময় আলমারির দরজা বন্ধ হলো। নিস্তব্ধ লাইব্রেরিতে তখন আমার দাদা চিৎকার করে কাঁদছে আর বলছে, যাস না অমল, যাস না, ফিরে আয়, প্লিজ ফিরে আয়, আমার ভুল হয়ে গেছে। বাহ, সুন্দর একটা গল্প আমাদের তুমি আজ উপহার দিলে। এরকম সুন্দর সুন্দর গল্প আমাদের প্লিজ লিখে পাঠান। আজ এখানেই শেষ করলাম। আবার পরের শনিবার রাত 10টায় গল্প হলো সত্যিতে আর একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসবো।